নমস্কার বন্ধুরা, আমি অলোক চক্রবর্তী আর আপনারা শুনছেন রহস্যধারা, দ্য আলটিমেট এন্টারটেনমেন্ট অফ ইউটিউব। বন্ধুরা, আপনারা তো এতদিনে জেনেই গেছেন শুক্রবার ও রবিবারের সন্ধ্যা মানেই রহস্যধারা আপনাদের জন্য নিয়ে আসে হাড় হিম করা রহস্যজনক কিছু সত্য ঘটনা ও সঙ্গে থাকে আমাদেরই লেখা মন মাতানো ভিন্ন স্বাদের কিছু ছোট গল্প। তাই আজ শুক্রবারের এই সন্ধ্যায় আমি আবার চলে এসেছি আমারই নিজ হাতে লেখা রহস্যজনক একটি ছোট গল্প নিয়ে। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের গল্পটা শুরু করা যাক। গল্পের সময়কাল বিংশ শতক। গল্পের পটভূমি বনগা বাজার। আজকের গল্পের দুই প্রধান চরিত্র প্রদীপ ও মাধব। এদের দুজনেরই ছোটবেলাটা কেটেছে বাংলাদেশের বীরপুর গ্রামে। ছোটবেলা থেকেই এরা দুজনেই ছিল প্রচণ্ড ডানপিটে ও একটু পেটুক প্রকৃতির। আর এদের দুজনেরই বন্ধুত্ব ছিল বেশ গাঢ় ও সঙ্গে গ্রাম বাংলার ছেলে হওয়ার সুবাদে সমস্ত রকম গ্রামীণ কার্যকলাপের সাথে এরা ওতপ্রোতভাবে জড়িয়েছিল। এই যেমন ধরুন, গরমকালের নিস্তব্ধ দুপুরে যখন বাড়ির বড়রা জোর করে ছোটদেরকে পাশে নিয়ে শুতেন এবং চোখ বন্ধ করে চুপ করে ঘুমানোর নির্দেশ দিতেন, আর প্রদীপ ও মাধব শুধু অপেক্ষা করত কখন বড়রা চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়বে। ব্যাস, শুরু হয়ে গেল কাছের মালির বাগানে গুলতি নিয়ে দুই দস্যি ছেলের তাণ্ডব। একটার পর একটা কাঁচা আমগুলোকে গুলতিতে টিপ করে নিচে ফেলা ও তারপর বাড়ির থেকে লুকিয়ে আনা নুন আর কাসুন্দি দিয়ে দুই বন্ধু মিলে জমিয়ে খাওয়া। আর তারপরে মাঝে মাঝে উৎপাত চলত মণ্ডল কাকুদের পেয়ারা বাগানে। তবে পেয়ারা বাগানে পেয়ারা খাওয়ার থেকেও বেশি নজর থাকত তেলাকুচের ঝোপে, কারণ লাল হয়ে পেকে যাওয়া তেলাকুচগুলো খেতে আসতো এক ঝাঁক লাল ঠোঁটের টিয়া পাখি। আর ওদের গুলতির নিশানা গিয়ে পড়তো ওই টিয়া পাখিগুলোর দিকেই। ধরা পড়লে একটু বকুনি ঠকুনি চলতো অবশ্য বড়দের কাছে, কিন্তু তাতে ওদের কোনো ভ্রুক্ষেপ নেই। এভাবেই ওদের ছোটবেলাটা বেশ কাটছিল। কিন্তু হঠাৎ করেই তাতে বাদ সাধল পারিবারিক জমি জায়গা নিয়ে কিছু সমস্যার কারণে, এবং সেই পারিবারিক সমস্যার সমাধান গিয়ে দাঁড়ালো সামন্ত পরিবারের বিচ্ছেদ দিয়ে। অর্থাৎ প্রদীপের বাবা সত্যকিশোর সামন্ত তার স্ত্রী পুত্র নিয়ে বাংলাদেশের বীরপুর গ্রাম থেকে ইন্ডিয়াতে চলে আসেন এবং এখানে এসে তিনি একটি ছোট্ট পারিবারিক ব্যবসা শুরু করেন এবং তারপর ফুল ফ্যামিলিকে নিয়ে ইন্ডিয়াতেই পুরোপুরি সেটেলড হয়ে যান। তারপর থেকে আর কোনো দিন বীরপুরে তার যাওয়া হয়নি। অটোমেটিক্যালি মাধব ও প্রদীপের বন্ধুত্ব সেই সময়ের জন্য ওখানেই শেষ হয়ে যায়। তারপর অবশ্য অনেকগুলো বছর কেটে গেছে, মাধবের পড়াশোনা আর শেষ পর্যন্ত করা হয়ে ওঠেনি। কি করেই বা হবে বলুন? বাড়ির একটা মাত্র ছেলে, বাড়িতে কাজ কি কম আছে? সেই কাক ভরে উঠে বিচুলি খড় মেখে গোয়ালে গরুগুলোকে খেতে দেওয়া, তারপর মাঠে ঘাস আছে এমন জায়গায় খুঁটো বেঁধে দেওয়া, হাঁসগুলোকে তাড়িয়ে পুকুর পর্যন্ত ছেড়ে দেওয়া, মুরগিগুলোর ওপর তীক্ষ্ণ নজর রাখা যাতে বন্য খাটাস কিংবা খ্যাকশিয়ালের পেটে না চলে যায়। এই সব করতে করতেই আবার বাবার কাজে হাত লাগানোর সময় এসে যায়, কারণ বাবার এখন বয়স হয়েছে, তিনি আর আগের মতন মাঠে লাঙল চালাতে পারেন না। এরপর আবার গরুগুলোর খুঁটো তুলে সরিয়ে বাঁধতে হয়। এর মধ্যেই গিন্নির আগমন, খাবারের পাত্র নিয়ে পান্তা ভাত, সাথে কাঁচা লঙ্কা, কুচু পেঁয়াজ আর ডুবো তেলে লাল করে তৈরি আলু ভাজা। তারপর দেখতে দেখতেই বিকেল গড়িয়ে সন্ধে। রাত্রি 8:30টায় খেতে বসা, 9টার মধ্যে ঘুমিয়ে পড়া, তারপর পরের দিনের সকাল আবার সেই একই রুটিন। এ তো গেল মাধবের দিনের রুটিন। কিন্তু অপরদিকে রইল প্রদীপ। প্রদীপ কিন্তু নিজেকে একেবারে শহুরে হাওয়ার সঙ্গে মিলিয়ে দিয়েছিল। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আইটি ট্রেনিং কোর্স করে এবং সে এখন হায়ার কোর্সের জন্য তৈরি হচ্ছে। সঙ্গে সল্টলেকের একটি নামকরা আইটি অফিসে অ্যাজ এ আইটি ইঞ্জিনিয়ার প্র্যাকটিস করছে। দারুণ বডি ল্যাঙ্গুয়েজ, গুড পার্সোনালিটি, ঝকঝকে প্যান্ট শার্ট ইন করে পরা, পায়ের জুতোতে কুচকুচে কালো পালিশ করা, গলায় আইডেন্টিটি কার্ড আর মুখে অনবরত ইংলিশে কথা বলা, সঙ্গে দামি ব্র্যান্ডের সিগারেট। ওভারঅল বলতে গেলে এক সময়কার একই সাথে বড় হয়ে ওঠা দুই বন্ধু আজ যেন দুজন দুজনের বিপরীত মেরুতে দাঁড়িয়ে। বেশ অনেকগুলো বছর পর ফেসবুকের মাধ্যমে নাম্বার দেয়া নেওয়া ও তারপর কল, আর সঙ্গে সঙ্গেই যেন সেই পুরানো বন্ধুত্ব আবার জেগে উঠল প্রদীপ আর মাধবের মধ্যে। দুই বন্ধুর কনভারসেশনটা ছিল এই রকম। হ্যালো,
হ্যালো, আরে কথা কস না কেনে? এই শুনতে পাস না? আরে হালাই আমি মাধব কইতেছি। তুই কেডা? প্রদীপ তো? হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছিস না? আমি প্রদীপ বলছি। হ্যাঁ মাধব ভাই, কেমন আছিস? আরে হ হ, আমি তো ভালোই আছি, কিন্তু বাবার শরীরটা আজকাল আর ভালো ঠেয় না, বুঝলি? খালি কয় বুহের ভিতরটা নিয়ে চিন চিন করে ব্যথা করে, আবার শরীরের মধ্যে নাকি শুধু জ্বালা করে। আসলে শরীরের আর কি দোষ, বয়সটাই তো হইল না। তা যাক গে, তা শোন, আসল কথাটা কই। বাবারে লইয়া আমি ইন্ডিয়া আইতাছি। ওইখানে ডাক্তার ত্রিপাঠী বলে এক ভালো ডাক্তার আছে, উনারা দেখাবো। তো তোর লগে দেখা হইব তো? এক দুদিন থাকতে হইব, কিন্তু তুই একটা ব্যবস্থা করে দিস ভাই। আরে হ্যাঁ হ্যাঁ, তুই কাকুকে নিয়ে আয়, এখানে সব ব্যবস্থা হয়ে যাবে। ওগুলো নিয়ে তোকে চিন্তা করতে হবে না। শুধু কবে আসছিস একটু আগে থাকতে বলিস। মাধব ভাই, তাহলে এবার রাখি, আমার অফিস যাওয়ার টাইম হয়ে গেল তো। অলরেডি আই এম গেটিং লেট, সো কল ইউ এগেইন, ওকে, বাই। উড়ে শালা, তুই দেখি ইংলিশে কথা কস। ইন্ডিয়াতে আইসে ইংলিশ শিখে গেছিস। তা বেশ ভালো ভালো ভালো, শুনতে তো এই স্ট্যান্ডার্ড লাগে, বুঝলি? তাহলে রাখ রাখ রাখ, আমি সাজের বেলায় তোরে কল দিয়ে, মানে ফোনটা ধরিস কিন্তু ভাই। তাহলে রাহি। এর কিছুদিন পরেই মাধব তার বাবাকে নিয়ে চিকিৎসার জন্য ইন্ডিয়াতে আসে এবং ডক্টর ত্রিপাঠীর তত্ত্বাবধানে মাধবের বাবা দারুণভাবে সাড়া দেয় এবং দিন সাতেকের মধ্যে তারা আবার বীরপুরে রিটার্ন যাওয়ার জন্য তৈরিও হয়ে যায়। আর এই 7টা দিন প্রদীপ তাদের নিচতলার ফাঁকা পড়ে থাকা রুমটা ওদের ব্যবহারের জন্য দেন। এত অবধি তো সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু এই 7টা দিনের মধ্যে চতুর্থ দিনটি ছিল শনিবার। আর সেদিন দুই বন্ধুর জীবনে ঘটে যায় এক অস্বাভাবিক ঘটনা, আর সেটা ছিল এই রকম। প্রদীপ সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে অফিস যাওয়ার জন্য তৈরি হতে থাকে, আর তার মাঝেই মাধবকে ডেকে বলে, মাধব ভাই, আজকে 2টোর মধ্যে আমি অফিস থেকে চলে আসবো। এই কদিন তো কাকুকে নিয়েই কেটে গেল। থ্যাংক গড হি ইজ নাও আউট অফ ডেঞ্জার। সো আমরা তো একটু বেরোতে পারি নাকি? এই ধর আশেপাশের বাজার টাজারগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম, আর এবার ভালো ইলিশ উঠেছে বাজারে, তোকে একটা ভালো ইলিশ মাছ খাওয়াবো বলে ভাবছিলাম। শেষ পর্যন্ত ইলিশ মাছ, তাই আবার 15 দিনের বরফ দেওয়া। এ শোন ভাই, ইলিশ যদি খাইতেই হয় তাহলে শোন, আমি এক জায়গার কথা কই, পারিস তো সেইখানে আমার নিয়ে আসন। ওখানে ফারুক মিয়া দোকান পাতে, তোদের ইন্ডিয়াতেই ওই সাতপাড়া নামে কোনো এক জায়গা আছে, ওখানে টাটকা ইলিশ পাওয়া যায়, বুঝলি? ও চাঁদপাড়া, ওটা তো মনে হয় বনগাঁর আগে স্টেশন। চল তাহলে যাওয়া যাক, কোনো অসুবিধা নেই। তারপর যথারীতি প্রদীপ 2টোর মধ্যে অফিস থেকে এসে যায় এবং একটু ফ্রেশ হই ওরা বিধাননগর থেকে বনগাঁ লোকাল ধরে। প্রায় 2 ঘন্টার কাছাকাছি ট্রেন জার্নিংয়ের পর ওরা গিয়ে পৌঁছায় চাঁদপাড়া বাজার। আর গিয়েই ওরা ফারুক মিয়ার দোকান খোঁজ করতে থাকে। অবশেষে দোকান পাওয়া যায় এবং সেখানে যেমন ভিড় তেমন বড় বড় সাইজের এক একটা ফ্রেশ ইলিশ পাওয়া যাচ্ছে। ফটাফট দরদাম করে 2 কিলো সাইজের একটা মাছ কিনে নিয়ে এবার একটা চায়ের দোকানে গিয়ে ওরা বসে। 2টো চায়ের অর্ডার দেয় এবং নিজেরা জমিয়ে গল্প করতে থাকে। এর মধ্যে আবার চায়ের দোকানদার 2 কাপ চা টেবিলে দিয়ে যান। এবার চায়ের দোকানদার একটু মুচকি হেসে প্রদীপকে লক্ষ্য করে বলেন, বাবু এখন কথা কই, কিছু মনে টনে করে না জানে বাবু, আপনাকে দেখে তো এখানকার লোক বলে মনে হচ্ছে না। তো এদিকে কি কারোর বাড়িতে বেড়াতে টেড়াতে এসেছেন নাকি? প্রদীপ বললেন, উফ, আপনার দোকানে চা খেতে এলে কি সবাইকে কৈফত টৈফত দিতে হয় নাকি? কে আমি, কি নাম আমার, কার বাড়িতে এসেছি? হ্যাঁ, আরে না না বাবু, আপনি তো খামোকাই রেগে গেলেন মনে হচ্ছে। আসলে একে তো শনিবার, তার উপর সন্ধে 6টায় অমাবস্যা লেগেছে, তার উপর আবার বড় একটা ইলিশ মাছ লইয়ে ঘোরাঘুরি করছে, তাই বললাম আর কি। আমার মনে হয় তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়াই ভালো। বাবু খারাপ মনে টনে করে না যেন, আমি কিন্তু ভালোর জন্যই বললাম। এবার প্রদীপ আরও রেগে গিয়ে বলে উঠলেন, আরে দূর মশাই, শনিবার, অমাবস্যা, মানুষ কতটা আপডেট হয়ে গেছে জানেন? কোথায় পড়ে আছেন আপনারা? যত সব। কত হয়েছে আপনার চায়ের, কত হয়েছে বলুন? বন্ধুরা, সেদিন যদি চায়ের দোকানদারের এই কথাগুলোকে ওরা শুনতো তাহলে হয়তো ওদের এতটা বিপদে পড়তে হতো না।
ওরা কিন্তু পুরোপুরি দুজন দুজনের সঙ্গে গল্পে একেবারে মত্ত হয়ে যায়। আর ট্রেন ধরতে হবে, বাড়ি ফিরতে হবে, কোনো দিকে তাদের খেয়াল ছিল না। অবশেষে যখন রাত 10:30 বাজে এবং আশেপাশের দোকানপাটগুলো সব বন্ধ হয়ে যেতে শুরু করে, তখন ওদের মাথায় আসে, আরে রাত তো অনেক হলো, এবার তো বাড়ি ফেরার দরকার। তখন ওরা তড়িঘড়ি করে স্টেশনের দিকে আসতে শুরু করে এবং বেশ কিছুটা পথ ওরা রেল লাইনের ধার ধরে হেঁটে হেঁটে এগিয়ে যেতে থাকে। বিপত্তির শুরুটা হয় সেখান থেকেই। ইলিশ মাছটা ছিল প্রদীপের হাতে। এদিকে অমাবস্যার রাত, তার ওপর শনিবার, আর যাচ্ছিল রেল লাইনের ধার দিয়ে। প্রথমে সেভাবে কিছু বুঝতে না পারলেও খানিকক্ষণের মধ্যেই ওরা দুজনেই ফিল করতে লাগলো শান্ত নিরিবিলি রাস্তাতে কেউ যেন ফিস ফিস করে কথা বলছে। ওরা ভাবলো রাস্তার ধারে কেউ হয়তো বসে কথা বলতে পারে। অন্ধকারে আমরা হয়তো তাদের দেখতে পাচ্ছি না, কিন্তু এর একটু পরেই ওরা শুনতে পেল একদম স্পষ্ট একটা পায়ের শব্দ, যেন বুট জুতো পরে ওদের পেছনের পেছনে কেউ হাঁটছে। আর যেই ওরা পেছন দিকে তাকায়, দেখে কেউ নেই। আর তখনই ওরা একটু ভয় পেয়ে যায়। মাধব তখন প্রদীপকে জিজ্ঞাসা করে, এ প্রদীপ, এই ব্যাপারটা কি হচ্ছে বলো দেয়নি? কেউ যেন আমাকে পিছে পিছে আসতিছে মনে হয় না, কিন্তু সোহে তো হালার ঠাওর করতে পারি না। এ প্রদীপ, এ তুমি কথা কও না কেন? এ তুমি কি বুঝতেছো? প্রদীপ বলে, হ্যাঁ, ব্যাপারটা ঠিক বুঝলাম না। চলার আওয়াজ তো পাই, অথচ দেখতে তো পাচ্ছি না। এ তো বড় অদ্ভুত কাণ্ড। ওরা ব্যাপারটাকে অতটা গুরুত্ব না দিয়ে জোরে পা চালিয়ে স্টেশনের দিকে এগোতে থাকে। কিন্তু এইভাবে জোরে পা চালাতে চালাতে ওরা যে কখন দৌড়াতে শুরু করে দিয়েছে ওরা নিজেরাই বুঝতে পারেনি। আর এভাবেই দৌড়াতে দৌড়াতে একদম স্টেশনের কাছে এসে ওরা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলো। প্রদীপের হাতে যে মাছের প্যাকেটটা রয়েছে সেখানে কিন্তু মাছটা আর নেই। কিন্তু মাধব ব্যাপারটাকে বুঝে যায় এবং সে বুঝে গিয়ে প্রদীপকে বলে, এই শোনো বাইডি, এ যার পাওনা ছিল সে তার ভাগ্যে সে লয়ে চলে গেছে, তো আর খোঁজা লাগবো না, আমরা বরং ট্রেন ধরে বাড়ির দিকে যাই, এটাই ভালো হইব। প্রদীপ, এ শোনো, ভালো কথা কতেছি, ওই মাছ আর খোঁজা লাগবে না কলাম। উফ ও। কিন্তু প্রদীপ কোনো কথাই শুনতে নারাজ। সে কিন্তু এবার পেছন দিকে হাঁটা শুরু করলো এবং অগত্যার গতি মাধবকেও কিন্তু সেই প্রদীপকেই ফলো করে ওরই পেছন পেছন যেতে শুরু করলো। আর এই যে ব্যাক করে আবার মাছ খুঁজতে যাওয়া, এটাই ছিল সেদিনকার ওদের করা সব থেকে বড় ভুল ডিসিশন। বেশ খানিকটা পথ ওরা লাইনের ধার ধরে এগিয়ে যাওয়ার পর দেখে যে দূরে একটা গোটা মাছ অক্ষত অবস্থায় পড়ে আছে। প্রদীপ সঙ্গে সঙ্গে ওই মাছটাকে ধরে ব্যাগে ভরতেই যাবে, কিন্তু হঠাৎ করেই ওখানকার পরিবেশটা যেন একটু চেঞ্জ হয়ে যায়। কীরকম যেন একটা থমথমে পরিবেশ তৈরি হয়ে যায়, আর একটা ঠান্ডা বাতাস প্রদীপের গায়ের ওপর দিয়ে বয়ে যায়। এবার মাধব দেখছে প্রদীপ মাছটার দিকে তাকিয়ে একভাবে দাঁড়িয়ে আছে। মাছটাকে তুলছেও না, ব্যাগেও ভরছে না, কোনো কথাও বলছে না, শুধু চুপ করে দাঁড়িয়ে আছে আর একভাবে মাছটার দিকে তাকিয়ে আছে। মাধব তখন প্রদীপের উদ্দেশ্যে এগিয়ে যায় এবং বলে ওঠে, আরে ইয়ে প্রদীপ, এ তোর কি হইলো? তুই কথা কস না কেন রে? আরে আচ্ছা, দে দে আমার কাছে ব্যাগটা দে, আমি মাছটারে ভরি। উফ বাবা, মাছ ভর্তি এসে ঠায় দাঁড়িয়ে আছে, দেহ দিনই কাণ্ড। কিন্তু এবার যে ঘটনাটা ঘটল সেটা ছিল সত্যি খুব ভয়ঙ্কর। মাধব প্রদীপের হাত থেকে যখন ব্যাগটা নিল তখন প্রদীপ মাছটার দিকেই এক দৃষ্টে তাকিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু মাধব পরক্ষণেই যখন মাছটাকে ধরল, সঙ্গে সঙ্গে প্রদীপ দাঁত মুখ কিটকিট করে চোখ বড় বড় করে মাধবকে যেন আক্রমণ করতে গেল। মাধব প্রদীপের এই কাণ্ড দেখে অবাক হয়ে গেল। এরপর আবার মাছটাকে যেই মাধব ধরতে গেল, আবার প্রদীপ ওর ওপর যেন আক্রমণ করতে আসলো। প্রদীপকে দেখে মনে হচ্ছিল কতদিনের যেন ক্ষুধার্ত। এরপর হঠাৎ করেই প্রদীপ মাছটার কাছে গেল আর মাছটাকে একটা কামড় দিয়ে রেল লাইনের ধারে গাছপালার ঝোপের মধ্যে চলে গেল। সঙ্গে সঙ্গে মাধব দারুণ একটা বুদ্ধিমত্তার পরিচয় দেয় ও দৌড়ে স্টেশনের দিকে যায় এবং ওখানে গিয়ে কিছু স্থানীয় দোকানদারদের কাছে সাহায্য চায়। সঙ্গে সঙ্গে 3-4 জনের সহযোগিতায় প্রদীপকে জোর করে ট্রেনে তুলে দেওয়া হয় এবং ট্রেনে ওঠার পর প্রদীপ পুরো পাল্টে যায়। যদিও 1-2 বার চলন্ত ট্রেন থেকে দৌড়ে গিয়ে ঝাঁপ মারার চেষ্টা করেছিল, কিন্তু গেটের সামনে থাকা 2-4 জন যাত্রী প্রদীপকে চেপে ধরে ফেলে। কিন্তু কিছুক্ষণ পর থেকেই
প্রদীপ কিন্তু একদম শান্ত হয়ে নেতিয়ে পড়ে। তারপর কোনো রকমে মাধব তাকে বাড়িতে নিয়ে যায় ও পরে একজন ওঝাকে দিয়ে প্রদীপকে আবার স্বাভাবিক করা হয়, কিন্তু তাতে প্রায় 3-4 দিন সময় লেগে যায়। তবে হ্যাঁ, সেদিন মাধব যদি স্টেশনের দোকানদারদের সাহায্য না চাইতেন তাহলে জানি না আজকের গল্পটা হয়তো অন্যভাবে শেষ হতো এবং প্রদীপকে হয়তো আর বাঁচানো যেত না। তো বন্ধুরা, এটাই ছিল আজকের গল্প। আশা করছি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে দেবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই রহস্যধারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী শুক্রবার ও রবিবার ঠিক সন্ধ্যে 6টায় এক নতুন ঘটনার সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ। শুভরাত্রি।